তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমার থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশন শুরু হতে চলেছে। তো এই সময় দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে তার সলিউশন চাইছো এবং কি প্রশ্ন এসছে সেগুলোও চাইছো। তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা সেট এনেছি, যেখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ফিফথ সেমিস্টারের কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টগুলো রয়েছে তার পিক ওয়াইজ কিউজগুলো নিয়ে আলোচনা করব এবং তার অ্যান্সারও কিন্তু ডিসকাস করব তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের জন্য বিল্ডিং ইলেকট্রিফিকেশান যে সাবজেক্টটি রয়েছে তার পিওয়াই কিউজের এমসিকিউ টাইপ প্রশ্নগুলোর প্রথমেই আলোচনা করছি, যেখানে তোমাদের কিন্তু চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ অ্যান্ড এক্সপ্লেন ইউর অ্যান্সার, এই টাইপ প্রশ্নগুলো থাকে। তোমরা জানো এই প্রশ্নগুলোতে টোটাল 2 মার্কস করে থাকে এবং 10টা প্রশ্ন তোমাদের করতে হয়, অর্থাৎ টোটাল 20 মার্কসের কিন্তু তোমাদের প্রশ্ন হয়। এবার তোমরা 20 মার্কসের মধ্যে কত পাচ্ছ সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ তোমাদের এক্সামিনেশনে পাস করার জন্য 40% অফ মার্কস অর্থাৎ 60-র 40% 24 মার্কস কিন্তু প্রয়োজন হয়। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করো তোমরা কিন্তু অন্যান্যদের স্টুডেন্টদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো চলো আর না বুকে একদম সরাসরি আমরা প্রশ্নে প্রবেশ করি, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসছে। তো দেখো আমি ডিসেম্বর 2024-এর প্রশ্ন এনেছি এবং এটা লেটেস্ট প্রশ্ন। কি বলছে, একদম ফার্স্ট প্রশ্নতে চলে যাব। 1 নম্বরে দেখো বলছে, হুইচ টাইপস অফ ইনসুলেশন ইজ মোস্টলি ইউজড ফর কন্ডাক্টার্স ইন ইন্টারনাল ওয়্যারিং। আমাদের যে ইন্টারনাল ওয়্যারিং হয়, বাড়িতে হোক, কমার্শিয়াল প্লেসে হোক, ইন্ডাস্ট্রিয়াল জোনে হোক, তো সেখানে আমরা কি ধরনের ইনসুলেশন ম্যাটেরিয়াল ইউজ করি। অপশান এ আছে দেখো VIR, ঠিক আছে। অপশান বি হচ্ছে দেখো PVC, অপশান সি হচ্ছে MICC এবং অপশান ডি হচ্ছে LC। এবার একদম সাধারণ একটা ছোট বাচ্চাকেও যদি প্রশ্ন করা হয় যে ইন্টারনাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে কী ধরনের ইনসুলেশন ব্যবহার করা হয়, সে উত্তর দিয়ে দেবে দাদা PVC। কারণ বেশিরভাগ স্টুডেন্টই এটাই জানে যে PVC কিন্তু আমাদের মোস্ট কমনলি ইউজ হয় ইনসুলেশন হিসেবে। এখন যেহেতু তোমাকে খালি চুজ দ্য কারেক্ট আনসার করলে হবে না, তার সাথে তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমার আনসারের। তো এই অপশানটার এক্সপ্লেনেশন কেমন হবে সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো তুমি এর অ্যান্সার বলে এরকমভাবে লিখতে পারো যে PVC পলিভিনাইল ক্লোরাইড, পুরো লেখার দরকার নাই। PVC is widely used। আমরা এখন বর্তমানে এটাকে ওয়াইডলি ইউজড করি, চারিদিকে কিন্তু এর ব্যবহার হয়। কারণ কি আছে, বিকজ সবার প্রথমেই হচ্ছে ইটস কস্ট এফেক্টিভনেস। সব থেকে প্রথমেই হচ্ছে যে দাম কিন্তু খুবই কম অন্যান্য ম্যাটেরিয়ালগুলোর পক্ষ থেকে, ঠিক আছে। ইফেক্টিভ প্রথমেই হচ্ছে ইটস কস্ট ইফেক্টিভ, দাম কম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবল, এটাকে আমরা কিন্তু এটাকে ফ্লেক্সিবলি ইউজ করা যায়। তারপর হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট, অর্থাৎ আগুনের থেকে কিন্তু এটা অনেকটা সুরক্ষিত এবং তার সাথে কি করে প্রোভাইড করে আমাদের, তোমরা দেখো নিজেরাই বানিয়ে লিখতে পারবে, অ্যান্ড প্রোভাইডস গুড ইলেকট্রিক্যাল ইনসুলেশন, যার জন্যই আমরা এটাকে ব্যবহার করছি। গুড ইলেকট্রিক্যাল ইনসুলেশন অ্যাট লো ভোল্টেজ অ্যাপ্লিকেশানস। লো ভোল্টেজের যেখানে আমাদের অ্যাপ্লিকেশান হয় সেখানে আমরা কিন্তু ব্যবহার করি এটাকে, কারণ এটা আমাদের গুড ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রোভাইড করে অ্যাপ্লিকেশানস, ঠিক আছে। এই যে তুমি পুরোটা লিখবে, এই যে টিকমার্ক এবং তার সাথে এই যে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলেই কিন্তু তুমি পাবে। এরকমভাবে টিচার তোমার কপি চেক করবেন এবং দেবে তোমাকে 2 মার্কস, এরকমভাবে কিন্তু তোমাকে মার্কস দেবে। নেক্সট প্রশ্নটা চলে যাচ্ছি। দেখো এটাও একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং দেখো রেজিস্ট্যান্স থেকে প্রশ্নটা এসছে।
অর্থাৎ আর্থিং রেজিস্ট্যান্স থেকে প্রশ্নটা এসছে। কি প্রশ্ন? প্রশ্নটা আগে পড়বো, দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, তবে আমরা বুঝতে পারবো। কি বলছে? দি পাইপ আর্থিং রেজিস্ট্যান্স ক্যান বি রেগুলেটেড বাই। আমাদের এই যে পাইপ আর্থিং, আমরা জানি আর্থিং অনেক রকম হয়, কেমিক্যাল আর্থিং হয়, রড আর্থিং হয়, পাইপ আর্থিং হয়। তো সেই পাইপ আর্থিংয়ের রেজিস্ট্যান্সটাকে কিভাবে রেগুলেট করা হয়? অপশান এ দিয়েছে দেখো, রিপ্লেসিং দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরকে রিপ্লেস করে। অপশান বি হচ্ছে অ্যাডিং কপার রড অ্যাড করে। অপশান সি রয়েছে দেখো, অ্যাডিং অল্টারনেট লেয়ার্স অফ কোক অ্যান্ড সল্ট। এবং অপশান ডি রয়েছে দেখো, রিপ্লেসিং দ্য আর্থিং রড। তাহলে দেখো, আর্থিং রেজিস্ট্যান্সের জন্য কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট পাইপ আর্থিং রেজিস্ট্যান্সের জন্য যে সেখানে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট ঠিকঠাক থাকে এবং সয়েল কন্ডাক্টিভিটি কিন্তু বাড়ে। সেক্ষেত্রে আমরা অপশান সিতে কিন্তু চলে যাই, যেখানে অ্যাডিং অল্টারনেট লেয়ার্স অফ কোক অ্যান্ড সল্ট, এটা কিন্তু লাগে। তাহলে এর জন্য আমরা কি লিখব? আমাদেরকে যখন অ্যান্সার লিখতে হবে তখন এরকমভাবে আমরা ছোট্ট করে লিখে দিতে পারবো। 2 নম্বরের আমি অ্যান্সার করছি, ঠিক আছে, 2 নম্বরে অ্যান্সার করছি আমি। কি বললো? দি পাইপ আর্থিং রেজিস্ট্যান্স ক্যান বি রেগুলেটেড বাই, এটা লিখে আমরা লিখতে পারি আনসার হচ্ছে অ্যাডিং অল্টারনেট লেয়ার্স অফ কোক অ্যান্ড সল্ট। বিকজ ইট increases soil resistivity and retain ময়েশ্চারকে রিটেইন ময়েশ্চার। দেখো, তোমার মনে হতে পারে সেন্টেন্সগুলো একদম ইজি সেন্টেন্স আমি লিখছি, এর থেকে সহজ কিন্তু হওয়া মুশকিল। বিকজ ইট ইনক্রিজেস সয়েল রেজিস্টিভিটি অ্যান্ড রিটেইন ময়েশ্চার, এর মধ্যে কি বলো, বিশাল গ্রামার, বিশাল কিছু লাগলো? তোমরা প্রত্যেকে এরকম সেন্টেন্স লিখতে পারবে। এটা লিখবে, টিক মারবে, 2 পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না এটা যদি তুমি লিখে আসো, এটা আমার গ্যারেন্টি। নেক্সট কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন, অ্যালাউয়েবল আর্থ রেজিস্ট্যান্স ফর ডোমেস্টিক ওয়্যারিং। আমাদের ডোমেস্টিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া দরকার? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এটা পড়েছে যে রেজিস্ট্যান্স যত কম হবে তত কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা সহজতর হবে। ফলে ডোমেস্টিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সবসময়ই যত কম হবে ততই ভালো, ঠিক আছে। জেনারেলি আমাদের কিন্তু লেস দ্যান 5 ওম থাকে, কিন্তু যদি আমি স্ট্যান্ডার্ডসের দিকে লক্ষ্য রাখি তাহলে সেটা হয় কিন্তু লেস দ্যান 1 ওম। তো সেক্ষেত্রে তুমি তোমার এই অ্যান্সারটা হবে কিন্তু অপশান সি, লেস দ্যান 1 ওম। তো এর অ্যান্সারটা আমি একটু বেশ গুছিয়ে লিখব, নইলে কিন্তু এক্সামিনারের পক্ষে বুঝতে অসুবিধা হবে। কি লিখব দেখো, দি আর্থ রেজিস্ট্যান্স ফর ডোমেস্টিক wearing. The earth resistance for domestic wearing should ideally বলেছিলাম যে আমি আইডিয়ালি বি অ্যাজ লো অ্যাজ পসিবল, যত কম রাখা যায় ততই ভালো, ঠিক আছে। বাট ইন জেনারেলি আমাদের কি করা হয়, দি অ্যাকসেপ্টেবল ভ্যালু, যেটা ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করা হয়, দি অ্যাকসেপ্টেবল ভ্যালু is less than 5 ohm, ঠিক আছে, এটা ওমের সাইন। সাম স্ট্যান্ডার্ড সে স্পেশালি for high safety और मेन अर्थ टार्मिनालेर क्षेत्रे मेन अर्थ टार्मिनाल recommended value is
লেস দ্যান 1 ওম। এখানে দেখো তুমি দুটো জিনিসই লিখলে, যে দেখো অনেক ক্ষেত্রে সেটা লেস দ্যান 5 ওম হয়, বাট স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু লেস দ্যান 1 ওম হয়। তার মানে মাস্টারজি বুঝে গেল যে এই ছেলেটা কিন্তু জানে ব্যাপারটা, তখন মাস্টারজি এরকম করে পেন তুললো, এরকম করে 2 মার্কস দিয়ে দিল তোমাকে। নেক্সট যাব 4 নম্বর প্রশ্ন, দ্য লিস্ট এক্সপেন্সিভ প্রোটেকশন ফর ওভার কারেন্ট ইন লো ভোল্টেজ সিস্টেম ইজ। আমাদের ওভার কারেন্টের ক্ষেত্রে সব থেকে লিস্ট এক্সপেন্সিভ প্রোটেকশন কোনটা? অপশান এ দিয়েছে দেখো রিওয়ারেবল ফিউজ, অপশান বি দিয়েছে আইসোলেটার, অপশান সি দিয়েছে সার্কিট ব্রেকার এবং অপশান ডি রয়েছে এয়ার ব্রেক সুইচ। যে কোনো সাধারণ স্টুডেন্টকে প্রশ্ন করলে বলবে দাদা ফিউজের দামই সব থেকে কম, ফিউজটাই টিক মারুন। হ্যাঁ, সেটাই এখানে আনসারও, রিওয়ারেবল ফিউজ হচ্ছে দ্য লিস্ট এক্সপেন্সিভ প্রোটেকশন ফর ওভার কারেন্ট ইন লো ভোল্টেজ সিস্টেম। এবারে দাদা আমি তো লিখে দিলাম এটা, তাহলে এর আমি যুক্তিটা কি দেবো? এরকম লিখবে 4 নম্বরের অ্যান্সার। কি দিচ্ছ অ্যান্সার? 4 নম্বরের অ্যান্সার এরকম দিচ্ছি যে অ্যাবসলিউট চিপেস্ট ডিউ টু লো কস্ট। অ্যাবসলিউট চিপেস্ট ডিউ টু লো কস্ট, সব থেকে কম কস্ট কোনটা? অফ দি রিপ্লেসেবল ফিউজ ওয়্যার ইটসেলফ। দেখো আমাদের এইটা কেন সব থেকে চিপেস্ট, রিওয়ারেবল ফিউজ কেন সব থেকে চিপেস্ট, অ্যাবসলিউট চিপেস্ট সব থেকে চিপেস্ট ডিউ টু, কারণ হলো লো কস্ট অফ দ্য রিপ্লেসেবল ফিউজ ওয়্যারটার দাম সব থেকে কম এবং সেটাকে আমি রিপ্লেস করতে পারি। দেখো এই রিওয়ারেবল ফিউজেরই আরেকটা নাম হচ্ছে কিটক্যাট ফিউজ, তোমরা হয়তো নামটা শুনবে। কিটক্যাট ফিউজ থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বলবে এ আবার কি চকলেট ফিউজ? না, কিছুই না, রিওয়ারেবল ফিউজটারই আরেক নাম কিটক্যাট ফিউজ। এটা থেকেও তোমার এসে গেল, মাস্টার খুশি হয়ে দিয়ে দিল 2 মার্ক। দেখো অলরেডি কিন্তু 4টে প্রশ্ন তুমি সলিউশন করে নিয়েছো। 5 নম্বর কি বলছে, ইন ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইন্স ইলেকট্রিক্যাল এনার্জি ইজ অ্যাডেড ফর ডিপার্টমেন্ট কানেকশনস, দ্যাট ইজ ওয়াই ড্যাশ জয়েন্ট ইজ ইউজড ইন ইট। দেখো এটাও সাধারণ মানুষ বলবে, কি জয়েন্ট ইউজ করি আমরা ডিস্ট্রিবিউশন লাইন্সের ক্ষেত্রে? টি জয়েন্ট। এটার আনসার তোমরা কিন্তু এই প্রশ্নটাই পুরোটা লিখবে এবং অ্যান্সারে শুধু লিখে দেবে 5 নম্বরে অ্যান্সার টি জয়েন্ট ইজ প্রেফারেবল। ঠিক আছে, বাস মাস্টারজি খুশ, 2 মার্কস পেয়ে গেলে। আজকে আমি প্রথম 5টা প্রশ্ন তোমাদের করলাম, আশা করছি এরকম কিন্তু করে কমপ্লিট তোমাদের যে সাবজেক্টটা সেটার কিন্তু প্রশ্ন সলিউশন করবো। দেখো একবারে সলিউশন করতে গেলে অনেক ভিডিও, 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তার তুলনায় আমি কিন্তু অনেকগুলো পার্টে ভিডিও দিলে তোমাদেরও বুঝতে সুবিধা। এরকমভাবে 5টা এই 5টা প্রশ্নের অ্যানালিসিসে একটা জিনিস বোঝা গেল যে আর্থিং সিস্টেম নিয়ে কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এসছে তোমাদের আগের বছর 2024-এর ডিসেম্বরেরটা দেখে নাও। আর্থিং থেকে দেখো পাইপ আর্থিংয়ের প্রশ্ন, আর্থ রেজিস্ট্যান্সের প্রশ্ন, দুটো প্রশ্ন কিন্তু 5টার মধ্যে দুটো কিন্তু আর্থিং থেকে এসছে। তার মানে বুঝতেই পারছো যে ইম্পর্টেন্ট। এরপরে আরও যে প্রশ্নগুলো রয়েছে, ধরো টোটাল যদি 12টা প্রশ্ন থাকে, যে আরও 7টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মধ্যে কটা তোমাদের আর্থিং থেকে এসছে সেটা দেখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বুঝতে পারলে এবং এই 5টা প্রশ্ন যদি এর কাছাকাছিও কোনো প্রশ্ন আসে পরীক্ষার হলে অবশ্যই করতে পারবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।